অসাধারণ একটা সেকেন্ড ম্যাচ আমরা দেখতে পেলাম এবং দুটো দলেরই ব্যাটিং একটা অসাধারণ ডিসপ্লে আমরা দেখলাম, কিন্তু দুটো হুম দলেরই অসাধারণ না হলেও একদম হরেবল বোলিং ডিসপ্লে আমরা দেখতে পেলাম। সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। দিল্লি ডেয়ার ডেভিলস না, দিল্লি ক্যাপিটালস, এবার আর ভুল করবো না, দিল্লি ক্যাপিটালস জয়ী হয়ে গিয়েছে। ভাবছিলাম যে 10 উইকেটে জয়ী হবে, কিন্তু দেখা যাচ্ছে 8 উইকেটে তারা জয়ী হয়েছে। আমি আর নিজে কথা বাড়াই না, কারণ এখানে 4 জন এক্সপার্ট অ্যানালাইসিস আছে, তাদের প্রেডিকশন ছিল কিছু, তারা প্রেডিকশন কিছু হয়েছে কিছু হয়নি, এবং এখন আমরা ফলাফল পেয়ে গেলাম। সরাসরি চলে যেতে চাই হারু পার্টির কাছে। আমি শ্যারির কাছে জানতে চাই, কারণ তার মতামত গুরুত্বপূর্ণ। জিতু পার্টির কাছে পরে আসতে। শ্যারি, তুমি তোমার মনের কথা বলো, বলো ভাই বলো, বলো। না মানে যেহেতু ব্যাটসম্যানরা অনেক দিন ধরে খেলে না, হঠাৎ করে খেলছে, তারপরও যা রান করছে ঠিক আছে, কিন্তু আমি অ্যাপ্রোচ নিয়ে মানে যথেষ্ট আমি কনসার্ন আর কি, যদি এভাবেই চলে আসলে। আর যেহেতু ওয়াংখেড়ে তো ওদের আরও 4টা ম্যাচ খেলতে হবে, আপনি দিল্লির ব্যাটিং দেখেন আর সিএসকে অ্যাপ্রোচের মধ্যে কতটা ডিফারেন্স আসলে। কুইক উইকেট পড়েছে, দ্যাটস ফাইন, কিন্তু পাওয়ার প্লে এখনও চেন্নাই সে গত সিজন থেকে যে জিনিসটা দেখা যাচ্ছে যে পাওয়ার প্লে সুবিধা নিতে পারছে না, সেই প্রবলেমের এখনও কোনো সলিউশন আমি দেখছি না। আর ঋতুরাজের কাছে এক্সপেকটেশন বেশি ছিল, বাট হয়তো ফার্স্ট ম্যাচ ঠিক আছে, দ্যাটস ফাইন। বাট আমি যথেষ্ট মানে আমি ডিসহার্টেড আর কি ওদের অ্যাপ্রোচে। আর সবচেয়ে বড় কথা, যখন বোলিং করছে তখনও প্লেয়ারদের মধ্যে কোনো ধরনের স্পৃহা নাই, কোনো অ্যান্থুজিয়াজম নাই, অ্যাগ্রেসিভনেসটা নাই। কয়েকজনই খালি দেখা যাচ্ছে, হয়তো ধোনি কয়েকটা ফিল্ডিং সেট করছে, যদিও ফিল্ডিং সেট আপ নিয়ে আমার যথেষ্ট কোয়েশ্চেন আছে ধোনির। আমার কিছু কিছু জিনিস খুবই বিরক্ত লেগেছে আসলে, বাট তারপরেও ব্রাভো আর হয়তো বা স্যাম কারান এই কয়জনেরই হয়তো দেখা যাচ্ছে ইন্টেনশনটা ছিল যে ম্যাচটাকে ধরে রাখা যতক্ষণ পর্যন্ত নিয়ে যাওয়া যায়। বাট আদার দেন এই 3টা প্লেয়ার্স ছাড়া আমি আর কারোর মধ্যে এরকম কোনো দেখিনি। বাট এই চেন্নাইয়ের সাথে আমরা আসলে এই চেন্নাইয়ের সাথে আমরা পরিচিত না, গত বছর ধরে এই ধরনের চেন্নাই দেখা যাচ্ছে আসলে। ওকে, আরিফ, তোমার কোনো মতামত যদি থাকে হারু পার্টির হিসেবে। আমার একদম সোজা সাপটা কথা, আমি একটাই কথা বলবো, চেন্নাইয়ের ইনাফ রান ছিল আমার মতে। তাদের রিসোর্সও ছিল, ওরকম বলার সবকিছু ছিল, ঠিক মতো ইউটিলাইজ করতে পারেনি, এটাই হচ্ছে কথা। একদম যদি চেন্নাই ব্যাটিংটা দেখে একদম শুরু থেকে একমাত্র সুরেশ রায়না ছাড়া আর কারো ব্যাটিং আমার আপ টু দ্য মার্ক ছিল না। একদম মঈন আলী যদি আজকে এত নতুন 22-এ চেন্নাইতে সে একদম উইকেটটা থ্রো করে দিয়ে আসতেছিল, তার এত ভালো করছিল, যদি আর একটু কিছুক্ষণ যদি থাকতো হয়তো বা রানটা আরো ভালো হতো, আরো ভালোভাবে আগাতো, যেন অন্যান্য ব্যাটসম্যানরা এসে ভালো একটা সাপোর্ট দিতে পারবো। যেরকম যেরকম স্যাম কারান এসে যে একমাত্র এত রান হওয়ার পিছনে একমাত্র দুইজনেরই অবদান, একটা হচ্ছে সুরেশ রায়না, যেটা হচ্ছে একটা স্তম্ভ গেড়ে দিয়ে গেছে, আর স্যাম কারান এসে ফিনিশটা করে গেছে, এটা হচ্ছে বেস্ট ছিল। কিন্তু পরবর্তীতে আমরা যখন সেকেন্ড ইনিংসে আসছি, এটা এটা না বললেই নয়, দিল্লি অসাধারণ খেলেছে। প্রত্যেকটা ভালো বল বলেন এবং বাজে বল বলেন, পৃথ্বী শো মানে মানে সে প্রত্যেকটা কারেক্ট স্ট্রোকই করছিল, মানে তার সবকিছু পারফেক্ট ছিল। এটা চেন্নাইকে দোষারোপ করার কিছুই নেই, এটা হচ্ছে দিল্লি আরো আসলে অনেক ভালো খেলেছে। আর সাথে পৃথ্বী শোর এত সুন্দর ইনিংসটার পাশাপাশি একদম শেখার দাও অনেক রিল্যাক্স আমরা ছিল। ওইদিকে না যাই আরিফ, তুমি চেন্নাই নিয়ে থাকো, দিল্লির কাছে আমি দিল্লির ব্যাপারে জানতে চাইবো। তুমি চেন্নাইয়ের ব্যাপারে যদি শেষ হয়, তাহলে আমি স্বর্গ ভাইয়ের কাছে আসতে চাই। ঠিক আছে স্বর্গ ভাই, 113, 114, 97 কিলোমিটারের সামনে এই বিধ্বংসী ব্যাটসম্যানরা তো ইনসাল্টিং মনে হচ্ছিল বোলিং করা 2021-এ এসে। কিছু যদি বলতে চাও। ডেফিনেটলি এখানে দিল্লির যে ব্যাপারে যে শ্যারি যে মতটা দিল, যে চেন্নাই যেভাবে খেলেছে তার এক্সাক্ট অপোজিট খেলেছে হচ্ছে দিল্লি, একদম ফিয়ারলেস ক্রিকেট খেলেছে, এবং এটাই এক্সপেক্ট করা হয় তাদের কাছ থেকে, যে ইয়াং ব্লাড নিয়ে তারা আছে। আর স্পেশালি পৃথ্বী শ যে শুরুটা করে দিয়েছে, মানে কি কনফিডেন্টের সাথে সে খেললো, মানে আমার দেখে নিজের মানে খুব জেলাস ফিল করছিলাম যে আমি কেন এভাবে খেলতে পারিনি কখনো, বা আমার হাতে কেন এরকম স্ট্রোক নাই। তো মানে এই ধরনের খেলা আসলে সে কিন্তু লাস্ট সিজনে খুব ভালো করেনি, এবং ইন্ডিয়া টিম থেকেও পরবর্তীতে ড্রপ হয়ে গিয়েছিল। আসলে মানে তার সাথে আমার একটা ইমোশনাল কানেক্ট রয়েছে, যেহেতু আমি মানে ছোটবেলা থেকেই বলেন ওর সাথে ওর পেপারের নিউজ গুলো দেখে দেখেই বড় হয়েছি। তো ও কিন্তু মানে খুব বড় একটা ফাইটার নিজে, তার বাবার সাথে একা একা থেকে সে এই পর্যন্ত এসেছে। দিল্লির একটা স্লাম এরিয়ার মধ্যে, সরি মুম্বাইয়ের একটা স্লাম এরিয়ায় থেকে খেলতো, এবং যে আজাদ ময়দান আছে মুম্বাইয়ের, সেখানেই সে প্র্যাকটিস করে খেলে 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 এখন এই পর্যায়ে এসেছে। তো সবকিছুই জানা, চিরচেনা স্টোরি। বাট ড্রপ হয়ে যাওয়ার পরে অনেক কথা চলছিল যে আর হয়তো আসবে না, মোটা হয়ে গিয়েছে এই সেই। বাট তারপরও মানে যে ক্লাস যে মানে পার্মানেন্ট, সেটা আর কি বোঝা যায়, যে মানে তার মধ্যে যে স্পৃহা আছে। আর স্পেশালি শিখার ধাওয়ানের কথা তো না বললেই নয়। আসলে আমি অনেক বড় ফ্যান 2004-এর আন্ডার 19 টিমটার। আজকে সেটার মোটামুটি একটা রিইউনিয়ন হলো, আম্বাতি রাইডু
সুরেশ রায়না, শিখর ধাওয়ান, আবার টিমের রবিন উথাপ্পাও ছিল। ফান ফ্যাক্ট, হার্ডি সান্ধু কিন্তু ওই টিমে খেলতো, এখন মনে হয় অনেক বড় সিঙ্গার। তো সেই টিমটার অনেক বড় বড় ফ্যান আমি। তো এই টিমটার যে এখনো যে কি মানে স্পৃহা, আমরা টাকার কথা বলি, ফেমের কথা বলি, আইপিএল এর জাকজমক গ্ল্যামারের কথা বলি, বাট আসলে এই সুরেশ রায়না দেখেন আর শিখার ধন, এরা জেনুইন ক্রিকেট ফ্যান ভাই। আপনি এদের কাছে যত টাকা দেন, টাকা দিয়ে নেন, মানে এরা খেলবে ক্রিকেট, ক্রিকেট খেলার জন্য, এরা ক্রিকেট লাভার। এদের কাছ থেকে আপনি এইটা কখনো কেড়ে নিতে পারবেন না, যত কম টাকা দেন, যত বেশি টাকা দেন। এই শিখার ধাওয়ান দেখেন, এই কত বছর পরে মানে সরি মানে কত মাস পরে ইন্ডিয়া টিমে চান্স পেয়ে যে ইনিংসটা খেললো, সেটা আবার আইপিএল এ কন্টিনিউ করছে। তার কিন্তু এটা আনবিলিভেবল একটা ইনিংস ছিল। এই আর কি, মানে এখানেই দুই টিমের একটা ডিফারেন্স। হ্যাঁ, এই দুই টিমের একটা ডিফারেন্স কিন্তু এখানেই চলে এসেছে ওপেনিং প্যায়ারটার মাধ্যমে। আর আমি ফাফ ডু প্লেসির কাছ থেকে আরো বেশি কিছু এক্সপেক্ট করি। আপনি যখন 9টা ব্যাটসম্যান নিয়ে খেলছেন, ডিফেন্সিভ শট খেলে আউট হওয়া খুবই দৃষ্টিকটু লাগে। আর মানে এই ধোনি স্টাইল অফ ক্রিকেটের আমি অনেক বড় সমালোচক, স্পেশালি পাস্ট ওয়ার্ল্ড কাপ যখন ইন্ডিয়া হেরে এসেছে তারপর থেকে। দিস নিডস টু চেঞ্জ যদি সিএসকে সাস্টেন করতে চায়। সো দ্যাটস ইট, আপাতত এইটুকুই বলছি, পরে দেখা যাক। আবার হলো রেহান বন্ধু, তোমার কাছে আসতে চাই। ব্যাটিং প্যারাডাইস সম্পর্কে আমাদের এক্সপার্ট যারা আছে তিনজনই বলে দিল। তুমি একটু বোলিং এর ব্যাপারে যদি একটু বলতে, যে বোলিং কিন্তু দিল্লি ওরকম ভাবে আশাতীত করেনি। বড় তিনটা পেসার যারা ছিল তারা কিন্তু খেলেনি। স্টোইনিস মার খেয়েছে, অশ্বিন মার খেয়েছে, অমিত মিশ্রা মার খেয়েছে, সাথে আরো যারা পেসার ছিল সবাই মার খেয়েছে। সো এই ব্যাপারে দিল্লির বোলিংও কিন্তু চেন্নাইয়ের মতোই অনেকটা ছিল, খালি ব্যাটিংটাতেই ডিফারেন্স হয়ে যাওয়ার কারণে আজকে জয়ের কোটারে। তুমি যদি বলতে চাও কিছু। এক্ষেত্রে একটা কথাই বলতে চাই যে আজকের যে ম্যাচটা ছিল, এটাতে কিন্তু আমরা সবাই জানি যে এটা ব্যাটিং এর উপরই অনেক ডিপেন্ডেন্স থাকবে। যেমন ব্যাটিং দিয়ে হচ্ছে মেন ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে যাবে, কে কত ভালো ব্যাটিং করতে পারে। তো এই ধরনের যখন উইকেট বা এই ধরনের হচ্ছে ম্যাচ যখন খেলা হয়, তখন বোলিংটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে ওঠে। যদি কেউ হচ্ছে কম রান দিয়ে বা উইকেটলেস থাকুক কোনো সমস্যা নেই, যদি একটা যদি ওইরকম এক্সপেন্সিভ ওভার না দিয়ে বা একটা ভালো স্পেল করে যদি ম্যাচটা ঘুরিয়ে দিতে পারে, এই ধরনের ম্যাচগুলো কিন্তু এখানে মেইন ডিফারেন্সটা হয়ে যায়। কারণ সবাই এক্সপেক্ট করবে যে যে কেউ নামলে ভালো ব্যাটিং করবে। তো এই ক্ষেত্রে কিন্তু ওই ধরনের কোনো ডিসপ্লে আমরা কিন্তু দেখতে পারি না। দুই দলের ক্ষেত্রে বলা যায় যে মোটামুটি বোলাররা অ্যাজ ইউজুয়াল বোলিং করে গিয়েছে, কিন্তু ব্যাটিংটাতেই মেইন ডিফারেন্সটা, বিশেষ করে স্টার্টটা, দুই দলের স্টার্টটা যদি খেয়াল করি আমরা, ওইখানে কিন্তু মেইন ডিফারেন্সটা হয়ে গেছে। এবং দিল্লির ব্যাটিং দেখে ইনিংসের একটা মোমেন্টও মনে হয়নি যে ওরা হারতে যাচ্ছে বা হচ্ছে ম্যাচটা একটু হলেও চেন্নাইয়ের দিকে চলে যাচ্ছে, এরকম কিন্তু কখনো মনে হয়নি। ওরা হচ্ছে অত্যন্ত কনফিডেন্সের সাথেই কিন্তু হচ্ছে ম্যাচটা শুরু করেছে, মানে ওদের ব্যাটিংটা সেকেন্ড ইনিংসটা, এবং ওভাবেই কিন্তু ওরা শেষ করেছে। তো এই দিক থেকে বলা যায় যে ওদের জন্য প্লাস পয়েন্ট হবে যে ওদের টপ অর্ডার রান পাচ্ছে, একদম ভালো একটা স্টার্ট করছে। তবে সবসময় আইপিএল এ কিন্তু 14টা ম্যাচ হবে, তো সবসময় যে এরকম স্টার্ট হবে তা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি না। এক্ষেত্রে দিল্লির জন্য ওদের হচ্ছে মিডল অর্ডার কতটা স্ট্রং, এটাও কিন্তু আমরা ইন ফিউচার কয়েকটা ম্যাচে দেখতে পাবো। তো আমার মনে হয় ওভারঅল ভালো একটা ম্যাচ হয়েছে দিল্লির পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি। অনেক কিছু টেস্ট করা এখনো বাকি আছে ওদের দিক থেকে। আশা করি নেক্সট ম্যাচ গুলাতে ওরা আরো আদার্স যে জায়গাগুলো আছে এগুলো ইমপ্রুভ করার ট্রাই করবে, বিশেষ করে বোলিংটা। ওকে শেরি, একটা বিষয় যেটা চেন্নাইয়ের দিকে দেখা যায় যে একটা গুচ্ছ প্লেয়ার অনেক বছর ধরে সার্ভিস দিচ্ছে। আমি তোমার সাথে অফ ইয়ারে ডিসকাস করছিলাম অ্যাবাউট দ্য শেখর ধোনি, সুরেশ রায়না এবং রবীন্দ্র জাদেজা। অশ্বিন এখন চলে গিয়েছে, আবার ভালো ভালো কিছু প্লেয়ার অল দ্য টাইম। ফ্যাফ ডু প্লেসিসও ভালো ছিল অনেকদিন যাবতীয় চেন্নাইয়ের হলুদ জার্সি। ডোয়াইন ব্রাভো হলুদ জার্সিতে অনেকদিন যাবত আছে। এই গুচ্ছটা মানে তারা কি পারফর্ম করছে, এরকম কি কোনো কনভিন্স করে আছে টিমের ভিতরে, নাকি এটা একটা দল হয়ে আছে, একটা প্রভাবশালী মানে দল কেন নতুন আসছে না? স্যাম কারানের বাদে কিন্তু আমরা কিন্তু একটা নতুন যে টিম ইভলভ হওয়া, মুম্বাইয়ের মতো, কলকাতার মতো, এটা কিন্তু দেখতে পাই না। এটা কেন? এই গুচ্ছটা কতদিন যাবত আরো যাবে? না, এটা খুবই ভালো একটা প্রশ্ন। এবং আমি একটা আর্টিকেল পড়ছিলাম, স্টিভেন ফ্লেমিংস ওখানে বলেছিল যে আসলে আমরা যখন আমাদের যে দুবাইতে ওরা যে আইপিএলটা হলো আর কি, আবুধাবি এবং দুবাইতে যে আইপিএলটা হলো, তো ওখানে আসলে ওনারা বলছিল যে আমরা ইন্ডিয়াতে খেলা হবে আইপিএলটা 2020-এ, এবং 2020 এবং 21 খেলা আইপিএল ইন্ডিয়াতে হওয়ার কথা ছিল। ওটার উপর বেস করে আমরা আমাদের টিমটা সিলেক্ট করেছিলাম, এই টিমটাকে আমরা রেখেছিলাম। প্লাস 21-এ ওরা ভেবেছিল হয়তো চেন্নাইতে ম্যাচ হবে, কারণ নিজেদের মাঠে খেলে হয়তো বা এইটার বেনিফিটটা পেতো।
কিন্তু আসলে আমি অনেস্টলি আমি আজকে অনেক কথাই হয়তো বলবো চেন্নাইকে নিয়ে, কারণ চেন্নাইয়ের প্রতি আমার একটা সফট কর্নার আছে, আমি বায়াস থাকবো চেন্নাইয়ের প্রতি। বাট এই দল যেটা এখন খেলছে এটা আসলে মডার্ন ক্রিকেটকে রিপ্রেজেন্ট করছে না, বা টি-20 ক্রিকেটটাকেও রিপ্রেজেন্ট করছে না এই মুহূর্তে। কারণ হ্যাঁ, ওরা একসময় সার্ভিস দিয়ে গেছে, অনেক দূর সার্ভিস দিয়ে গেছে, এবং সুরেশ রানা এখনও আজকের ম্যাচেও সার্ভিসটা দিল। কিন্তু শুধুমাত্র যে প্লেয়ার, এই বয়স্ক প্লেয়াররা ভালো খেলবে এটা দিয়ে হবে তা না। আপনার এখন টি-20 ম্যাচে ভালো ফিল্ডিং করতে হবে, একটা ভালো থ্রো করতে হবে। আজকে যেরকম কতগুলো হাফ চান্স ক্যাচ ছিল সেগুলো মিস হয়ে গেছে, যদিও যারা মিস করেছে তারা ইয়াঙ্গার। বাট আমি এক্সপেক্ট করি যে ওখানে যদি ঋতুরাজ না থেকেও যদি কোনো যদি সুরেশ রানাও থাকতো অথবা অন্য কোনো প্লেয়ারও থাকতো বয়স্ক, এক্সপেক্ট ফ্রম জাদেজা, তাহলে হয়তো মিস করতো, সেও মিসটা করতো। কারণ হাফ চান্স, কারণ এখন ফিল্ডিংটা খুব ইম্পর্টেন্ট, আর বিশেষ করে মানে শর্টার ফরম্যাটে। আর সবচেয়ে বড় কথা আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই অ্যাপ্রোচটা, যেটা 18তেও ছিল অ্যাপ্রোচটা ছিল, বাট তখন আসলে লাস্টের পার্টে ধোনির ফর্মটা থাকার কারণে লাস্টে ফিনিশটা ভালো হচ্ছিল, আরও বেটার রান আসছিল। যদি আজকে স্যাম কারণ রান নিয়ে এসছে, কিন্তু তারপর একটা জিনিস দেখতে হবে যে দিল্লি যেভাবে ব্যাট করেছে, তার মানে ব্যাটিংয়ের জন্য পিচটা আসলে কতটা আসলে ব্যাটিং উপযোগী ছিল, এটা দিল্লির ব্যাটিং দেখেই বোঝা যাচ্ছে একদম প্রথম থেকে, মানে টু দ্য ফার্স্ট বল থেকেই। কিন্তু চেন্নাই কিন্তু অ্যাপ্রোচে যায়নি আসলে। চেন্নাই কিন্তু গতানুগতিক ওই খেলায় খেলে গেছে যে 14 ওভার 15 ওভার পর্যন্ত আমরা রান জাস্ট নিতে থাকবো, আস্তে আস্তে হয়তো একটা বাউন্ডারি, দুটো বাউন্ডারি, তারপর হয়তো লাস্টের দিকে এসে হয়তো ফিনিশ করে দিব, যেটা স্যাম কারণ করেছে। তার মানে ওই গতানুগতিক অ্যাপ্রোচেই যাচ্ছে, যেটা এখনকার ক্রিকেটে আসলে খুব একটা যায় না, কারণ অনেকে ইংল্যান্ডের ক্রিকেট দেখে আমার আছে। কি মনে হয় যে ওরা যদি চেস করতো তাহলে মনে হয় ভালো হতো। এটা ডিপেন্ড করে, এখন এটা তো বলা পসিবল না আসলে। চেস করলে যে ভালো হতো কিনা, হতেও পারতো, বা এমন হতে পারতো যে দিল্লি ফার্স্ট নেমে 230 রান করে ফেলছে, সেটা চেস করতে যে হয়তো আগে 100 রান অল আউট হয়ে বসে আছে চেন্নাই। এটা আসলে বলা যাবে না আসলে, এটা ওই সিচুয়েশনে না পড়লে বলাটা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, ওয়াংখেড়েতে চেস করাটা ইজি, মোর ইজি আর কি, বাট আমি শিওর না যে চেন্নাই এরকম কোনো টার্গেট দিলে 188 বা 190, আমি আসলে শিওর না যে চেন্নাই আসলে এটা চেস করতে পারতো কিনা। কারণ আমি আরেকটা জিনিস ভাবছিলাম যে দিল্লিও কিন্তু কিছু মিস্টেক করেছে, ক্রিস ওকসকে দিয়ে ফুল ওভার করায়নি, ফুল কোটাও করায়নি আসলে। অনেকগুলো সুযোগ কিন্তু দিয়েছে, টম কারণ ভালো বোলিং করেনি, সেখানে ওরা ভালো ভালো কিছু বলার ওভার রেখে দিয়েছে। সো হয়তো বা দিল্লি আগে ব্যাট করলে চেন্নাই হয়তো এই ভুলগুলোও হয়তো দিল্লি করতো না, তখন ভালো বেস্ট বোলারের কাছে হয়তো যেত। ওকে, আরিফ বন্ধু, তুমি আমাদেরকে মানে প্রি অ্যানালাইসিস ম্যাচে বলেছিলে যে 170 ছাড়া এটা আসলে ডিফেন্ডেবল হবে না, দেন তোমাকে পুরস্কৃত করলো 188। ইভেন আমিও মক করেছিলাম যে এই পাহাড় কে বাইবে, কিন্তু তোমরা দুইজন বলেছিলে যে না, এটা সম্ভব। তো যখন 188 রান বোর্ডে উঠে গেল, তোমার কি মনে হয় যে তোমার মনে হয়েছিল কি, সত্যি করে বলবো যে ইয়াস আই এম ডান, জিতে গেছি? না, অ্যাকচুয়ালি এখন মনে হচ্ছিল যে 250 হইলেও তো পসিবল ছিল না। যদি 250 যদি হতো দিল্লির এই ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে, হয়তো বা পসিবল ছিল না। কিন্তু তাও আশা করেছিলাম, কারণ ওয়াংখেড়ে আমরা আগেও দেখেছি, এটা তো হাই স্কোরিং ম্যাচ সবসময় এখানে হয়, এটার ব্যাটিং এবং ব্যাটিং পিচ ছিল। তো এখন আমি ভেবেছিলাম 170 প্লাস 180 ইজ এ গুড স্কোর, বাট যা হলো আর কি, তা তো মেনে নেওয়ার মতো না। এখন খুবই ডিসঅ্যাপয়েন্টিং, কারণ আমার ফ্রেন্ড সে একটু আগে বললো, এখন মডার্ন ক্রিকেট, তুমি তোমার স্তম্ভটা, ব্যাটিং এর স্তম্ভটা আগে থেকে গেড়ে দিতে হবে একদম ওপেনিংতে। তোমার ওপেনাররা যদি ভালো করে, শেষে এসে কিন্তু তুমি একটা ভালো, তোমার মিডল অর্ডার বা টেইল ইন্ডার এসে একটা ভালো একটা সার্ভিস দিতে পারবে। কিন্তু এখন যদি তুমি আগে থেকে যে আস্তে আস্তে রান করো, যে শেষে এসে যদি মারার যে চিন্তা ভাবনা করো, সে তাহলে তো ওরকম হবে না। আর আমি জাস্ট আমার বন্ধুর সাথে কিছু অ্যাড করতে চাই, মানে হয়তো বা চেন্নাই জিততে পারতো যদি দুইটা কুইক উইকেট নিতে পারতো পাওয়ার প্লেতে, তাহলে হয়তো সিনারিওটা ডিফারেন্ট হতে পারতো, কারণ এটা টি-20 ম্যাচ, মানে এনিথিং ক্যান বি পসিবল। সো যেহেতু এটা পারেনি, সো আর কোনো চান্স নেই। যেটা আমরা চেন্নাই বোলারদের কাছে যেটা আশা করছিলাম, যেমন আমরা শার্দুল ঠাকুর এবং আপনার দীপক চাহার, সাথে ভাবছিলাম যে জাদেজা বা একটা স্পিনিং কিছু দেখা দেবে, আগেও দেখেছে ওরকম ব্রেকডাউন নিয়ে এসেছে ওরকম, কিন্তু ওদের কাছে ওরকম কিছু পাওয়া যায়নি। তো এটা হচ্ছে ব্যাট লাগে। এবার চেন্নাই দেখা যাক, আগে চেন্নাইও ধোনির ক্যাপ্টেন্সিটা আমরা আগেও বুঝতে পারবো, দেখা যাক। এটা হচ্ছে হোপ ফর দ্য বেস্ট। ঠিক আছে, স্বর্গ ভাই, আপনার কাছে আসতে চাই একটা ব্যাপারে, যে প্রথম টেস্টে দুইবার বোল্ড হয়ে যাওয়া এবং ড্রপ আউট হয়ে যাওয়া। রিকি পন্টিং একটা শোতে উনি বলছিল যে এইভাবে ব্যাট চালালে এটা ভালো হয়, এটা এরকম হয়, এরকম হওয়া উচিত ছিল। একটা বিশাল ক্রিটিসিজম পড়ে যাওয়া। বিজয় হাজারিতে 100-র উপরে তুমি কিছুদিন আগে বললা, এবং আমরাও দেখলাম রান, মুখে না বলে কথায় কাজে এসে প্রমাণ করে দিল। অপরদিকে শেখর ধাওয়ান, সে নিজেও প্রথম টি-20 ইংল্যান্ডের সাথে কিছুদিন আগে প্রথম টি-20 বোল্ড হওয়ার পরে ড্রপ আউট,
ওয়ান ডেতে আবার শেষে প্রমাণ করে দিল, কাজে এসে এইখানেও প্রমাণ করে দিল। অলমোস্ট মনে হয়, আমি জানি না স্ট্যাটটা, ম্যান অফ দ্য ম্যাচও মনে হয় শেখর ধাওয়ানি হয়ে গিয়েছে। আমার বন্ধুরা যদি একটু হেল্প করতে পারে আমাকে। বাট এটা আমি জানতে চাচ্ছি যে এই যে লিগ বা ফার্স্ট ক্লাস ক্রিকেটে যে নিজেকে প্রমাণ করে এসে আবার জাতীয় দল বলো আর ফার্স্ট মানে এ প্লাস ফ্র্যাঞ্চাইজ বলো সেখানেও প্রমাণ করাটা, এটা কাইন্ড অফ লাইক একটা নিয়মিত শো হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্লেয়ারদের কাছে, তাই না? ট্রু, অ্যাকচুয়ালি নিয়মিত শো হয় তাদের ক্ষেত্রে যারা স্টার করতে পারে এই ধরনের ম্যাচগুলোতে, বাট অনেকের ক্ষেত্রে এটা হয় না। অনেকে চান্স পায়, চান্স পাওয়ার পর ড্রপ হয়ে যাচ্ছে, ফিরে আসতে পারে না। ফিরে আসতে আপনার সেই মানে স্পৃহাটা লাগে, একটা চ্যাম্পিয়ন অ্যাটিটিউড থাকতে হয় যে না, আমার কি কারণে আমি ক্রিকেট খেলাটা শুরু করেছি, আমি যে ভালোবাসি মোর দেন এনিথিং মানি অ্যান্ড ফেম, এই জিনিসটা যারা মনে রাখতে পারে তারাই আসলে বারবার ফিরে ফিরে আসে। আপনি দেখেন এই যে সুরেশ রানা গত বছর খেলেনি, কোনো কম্পিটিটিভ ক্রিকেটও খেলেনি, কিছুদিন আগে সে ক্রিটিসিজম ফেস করতে হয়েছে কারণ দলে ডাক পাওয়ার পরে সে বার্থডে সেলিব্রেট করতে চলে গিয়েছিল, তার মেয়ের বার্থডে, অনেক বাল্কি হয়ে এসেছে। সো আপনি দেখেন মানে এই প্লেয়ার গুলো আসলে যদি ক্রিকেটকে না ভালোবাসে তাহলে এই ধরনের মানে স্ট্যাট পাওয়া বা এই ধরনের ইনিংস পাওয়া তাদের কাছ থেকে পসিবল না। অনেক ক্রিকেটারই আছে যারা ঝরে যায়। উন্মুক চাঁদের কথা মনে আছে কিনা আপনার? মানে অসাধারণ একটা প্লেয়ার ছিল, আন্ডার 19 থেকে উঠে এসেছিল, ব্যাক টু ব্যাক আপনার 0 রানে আউট হলো, এরপরে অনেকবার চান্স দেওয়া হয়েছে, রঞ্জি ট্রফিতে খেলেছে, বাট ফিরে আসতে পারেনি। বাট অনেকেই এই ধরনের মানে স্পৃহাটা আর পায় না দেখা যায়। বাট যাদের মধ্যে সেই তাগিদটা থাকে যে আমি কি কারণে ক্রিকেট খেলতে এসেছি, আমার দেশকে রিপ্রেজেন্ট করার যে স্পৃহা বা মানে ক্রিকেট খেলা আসলে যে আমরা যে ভালোবাসি, যে কারণে আমরা আজকে এই শো করছি, তাদের মধ্যেও সেই কিকটা থাকে, যার ফলে দেখা যাচ্ছে যে আপনি যতবারই তাদেরকে ড্রপ করেন তারা বারবার ফিরে আসে, চ্যাম্পিয়ন প্লেয়ার হিসাবেই ফেরত আসে। জাদেজা কিছুদিন আগে মানে বলা হচ্ছিল যে শেষ, রবি অশ্বিন আর জাদেজার ইনিংস শেষ, এখন চাহাল আর কুলদীপ খেলবে। এখন দেখেন চাহাল আর কুলদীপই আস্তে আস্তে চলে যাচ্ছে, জাদেজার অশ্বিন ব্যাক করছে এখন অলমোস্ট অল ফরম্যাটে, নকিং দ্য ডোর এগেইন। সো এই ক্ষেত্রে বলা যায় যে মানে আসলে ক্রিকেট বয়সের খেলা, মানে একটা বয়সের প্রভাব পড়ে, বাট মনের জোর তো সবচেয়ে বড় জোর ভাই, এটা তো মনে রাখতেই হবে। তো সেই ক্ষেত্রে এই কারণেই আপনি এই প্লেয়ার গুলোর কাছ থেকে বারবার এই ধরনের ইনিংস পেতে থাকবেন। আর শিখর ধাওয়ান আর পৃথ্বী শ আজকে আবারও সেটা মনে করে দিল। অবশ্যই ব্যাটিং পিচ ছিল, হেল্প পেয়েছে, শ কিছু চান্স দিয়েছিল, সেটা লুফে নিতে পারেনি। আর ক্রিটিসিজম বলতে গেলে চেন্নাইয়ের যে আসলে তারা ব্রাভোকে আরো আগে আনতে পারতো, যেহেতু স্পিনার দুই দলেই মার খাচ্ছিল। সো এখানে দুই দলই একটা বড় মিস্টেক করে ফেলেছে যে স্পিনার মার খাওয়ার পরেও তারা কন্টিনিউ করে গিয়েছে, সেখানে অন্য কিছু ট্রাই করেনি। যেমন দিল্লির ক্ষেত্রে বলা যেতে পারে ক্রিস ওকসের ওভার অবশ্যই তারা অমিত মিশ্রার একটা ওভার কম করিয়ে করাতে পারতো। হ্যাঁ, তো আর এই ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনিও দেখা যাচ্ছে যে ডোয়াইন ব্রাভো তার ব্যাক ইন দ্য মানে ইনিংসে রেখে দিয়েছে, তাকে দিয়ে বল করাবে ডেথ ওভারে। বাট আসলে আপনি যদি উইকেট আপ ফ্রন্টে না নিতে পারেন, এই বলার গুলো দিয়ে তো আপনার কাজ হবে না। তো অবশ্যই ধোনি এখন এত বড় চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, সে এখন কি ভাবছে সেটা তো আর আমরা জানি না, বাট আমরা দূর থেকে জাস্ট কমেন্ট করতে পারি। সো এটাই আর কি বলা। ওকে রেহান বন্ধু, তুমি যদি একটু বলতে চাও যে আমাদের এই যে লিগের কথা বললেন বাংলাদেশের, স্বর্গভাই একটু আগে বলছিলেন যে কেন আমি এরকম ভাবে খেলতে পারি না এত সুন্দর, এবং সুনীল গাভাস্কার, রিকি পন্টিং তো ডাগআউটে ছিলেনই কোচ হিসেবে, হেড কোচ হিসেবে, সুনীল গাভাস্কার কমেন্ট্রি বক্সে হার্ষা ভোগলে লিটারালি প্রতিটা অ্যাঙ্গেল, এলবো সবকিছু ডিসকাস করছিল, পৃথ্বী শট, প্রতিটা ছক্কা, চার, প্রতিটা অ্যাঙ্গেল তার ডিসকাস করা হচ্ছিল। এই যে আমূল পরিবর্তনটা হঠাৎ করে দেন, এট দ্য সেম টাইম আমাদের দেশেও এরকম কেন একটা ভালো ব্যাটসম্যান আসে না, বা রাইট হ্যান্ড ব্যাটসম্যান আমরা অনেক দিন যাবত একটা অসাধারণ রাইট হ্যান্ড ব্যাটসম্যান পাচ্ছি না, এই ব্যাপারে একটু যদি বলতাম। এক্ষেত্রে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে স্বর্গ ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত এই জায়গাটায়, যে ক্রিকেট যে যারা খেলে তারা হচ্ছে অবশ্যই হচ্ছে প্যাশন ফলো করে খেলে, এবং এক্ষেত্রে টাকা পয়সা বা হচ্ছে আমাদের যে হচ্ছে আমরা যে পপুলারিটি পাই যে ক্রিকেট যারা খেলে, এগুলার হচ্ছে ঊর্ধ্বে হচ্ছে ওদের কাছে ক্রিকেটটাই থাকে। যাদের কাছে থাকে তাদেরকে তারাই বারবার ফিরে আসে এবং তাদেরকে আমরা বারবার মনে রাখি। পৃথ্বী শয়ের কথাই ধরি, পন্টিং যেটা সবাই আলোচনা করছিল, যে কিছুদিন আগে নিজেই বলেছে যে ও যখন ভালো ইনিংস খেলে তখন হচ্ছে নেটে অনেকক্ষণ প্র্যাকটিস করে, আর যখন বাজে ইনিংস খেলে তখন কিন্তু ওকে নেটে পাওয়া যায় না। এটা নিয়ে হচ্ছে পন্টিং অস্ট্রেলিয়ান মিডিয়ার সাথেও বেশ কয়েকবার কথা বলেছে, এগুলো বাইরে এসেছে। তো ওর কামব্যাকটা দেখলেই বোঝা যায় যে ও আসলে কি পরিমাণ হচ্ছে পরিশ্রম বা হচ্ছে কি পরিমাণ হচ্ছে টাইম এই জায়গায় দিয়েছে। কারণ আইপিএল এর মতো জায়গায় এটার স্ট্যান্ডার্ড এখন এমন জায়গায় পৌঁছেছে, মানে মোটামুটি বলা যায় ইন্টারন্যাশনাল লেভেলে, এবং এখানে কিন্তু কামব্যাক করা এতটা ইজি না।
তো এই জায়গায় আমি বলবো যে পৃথ্বী শো এই যে ক্লাস ব্যাটসম্যান এবং হচ্ছে ও ভালো একটা কামব্যাক করে। তো এই বাংলাদেশের দিক থেকে বা হচ্ছে আমাদের যদি সার্কিট যদি আমরা চিন্তা করি, আমাদের প্লেয়ারদের মধ্যে এই প্যাশনটা যেদিন আসবে যে আমরাও হচ্ছে আমাদের ফেম বা হচ্ছে হচ্ছে মানির দিকে চিন্তা না করে হচ্ছে আমরা ক্রিকেট খেলাটা যে ক্রিকেটের জন্য খেলবো, যেদিন হচ্ছে এই জিনিসটা আমাদের হচ্ছে মেন্টালিটিতে আসবে, সেদিনই আসলে আমাদের এরকম পৃথ্বী শো বা হচ্ছে যদি বড় বড় ক্রিকেটার আরো যারা আছে যে বিরাট কোহলি বা টেন্ডুলকার বা হচ্ছে আরো বড় বড় নাম আমি নিতে পারি, এই ধরনের ক্রিকেটার মনে রাখার মতো ক্রিকেটার ওই দিনই আসবে। শুধু আমরা হয়তো আমাদের দেশের ক্রিকেটার বললে অনেকে হয়তো আমরা মনে রাখবো, কিন্তু সারা বিশ্ব কিন্তু এখন এ পর্যায়ে সাকিব আল হাসান ছাড়া কাউকেই কিন্তু মনে রাখবে না আজীবন। তো Okay. এই ধরনের ক্রিকেটার কিন্তু তখনই আসবে যখন এই প্যাশনটা আমরা ফলো করবো, ক্রিকেটটাকে যখন হচ্ছে আমরা প্যাশন হিসাবে দেখবো। তো আমি অবশ্যই আশা করব যে বাংলাদেশি হিসাবে যে আমাদের দেশের ক্রিকেটাররাও হচ্ছে ওই ধরনের হচ্ছে একটা প্যাশন ফলো করবে এবং হচ্ছে ক্রিকেটের জন্যই খেলবে। শারি, আমাদের বন্ধুরা তো এই ব্যাপারে সবকিছু বলেই দিল। আমরা চলো একটু ওএমজি তোমার সেরা ফানি মোমেন্ট বা এক্সাইটিং মোমেন্ট কোনটা লেগেছে। একটা জিনিস দেখলাম যে ধোনিকে ক্যামেরাও খুঁজছিল ডাগ আউটে, বেঞ্চ মার্কে কোথায় সে, তারপরে যখন হঠাৎ করে একটা দুইটা গ্লাসের মাঝখান দিয়ে দেখা গেল ক্যামেরা ধরেই রাখছে, সে রেডি হচ্ছে, আসছে, আবার আউট হয়ে চলে যাচ্ছে, এটাও ধরে রাখছে, ব্যাগ বোঝাচ্ছে, এটাও দেখাচ্ছে। পিয়ার প্রেসারটা কি একটু বেশিই মনে হয় ওর উপরে, কি মনে হয়? ওটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, বাট যেহেতু বলেছে ফানি মোমেন্ট নিয়ে কথা বলা হচ্ছে, আমার একটা মোমেন্ট ছিল, কারণ অ্যাপার্ট ফ্রম দিল্লির এত সুন্দর ব্যাটিং আর চেন্নাইয়ের মার খাওয়া ছাড়া তো ওই ম্যাচে কিছু ছিলই না। সো ফানি একটা মোমেন্ট ছিল মঈন আলীর একটা বল, আমি নট শিওর যে হাত থেকে স্লিপ করেছিল নাকি ইচ্ছা করে স্ট্যাম্পিংয়ের জন্য সে নো বল করে ধোনির কাছে দিয়েছিল। ওটা একটা মজার মানে মজার একটা সিচুয়েশন ছিল। আর তাছাড়া তো আর দেখার কি আছে এখানে, দিল্লি ব্যাটিং করছে আর বলিং মেশিন থেকে বল আসছে, এছাড়া তো আর কিছু দেখার ছিল না। আরিফ, তোমার কি ওএমজি মোমেন্টস কি হতে পারে আজকের ম্যাচগুলোর ভিতরে, দুইটা ইনিংসের ভিতরে? ওএমজি মুভমেন্টস বলতে গেলে পৃথ্বী শোয়ের ম্যাচটা আর সাথে হচ্ছে শেখর ধাওয়ান যে একদম নির্ভয়ে যে মারতেছিল, যে আমার পাশে তো পৃথ্বী শো আছে যে একদম নির্ভয়ে কোনো রিল্যাক্স ইনিংসটা খেলতেছিল। এটা হচ্ছে আমার ওএমজি মুভমেন্ট অফ দ্য ম্যাচ ছিল আর কি, যে আমার উপর পাশে পৃথ্বী শো আছে, আমি একদম ও মানে দেখছিল না বোধহয় কোন দিকে কোন বাউন্ডারিতে মারছি, এটাও চিন্তা করতেছিল না, খেলেই যাচ্ছিল তার ইনিংসটা। এটার জন্য হয়তো বা 85 রানসের এত সুন্দর একটা রান সে পেয়েছে। এটা স্বর্গ ভাই, অ্যান্টিসিপেশনটা মানে খুব দেখার মতো ছিল, যে বলটা দেখে দেখে যেখানে প্লেয়ার নেই সেখানে মারা, এবং এটা বারবার বারং করছে। তো এটা থেকে বোঝা যায় যে হ্যাঁ, কিছু মানুষের বাই ডিফল্ট শটগুলো লেগে যায়, কিছু মানুষ উড়াধুরা শট লেগে যায়, আর কিছু মানুষ চোখ দিয়ে দেখে টাইমিং করে। কি বলবা শেখর ধাওয়ানের ব্যাপারে? ট্রু, এটা বলার আগে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই, বাট মানে কেউই বললো না, তার কথা না বললে নয়। আভেশ খান কিন্তু অসাধারণ বল করেছে আজকে, মোর দেন 350 রান স্কোর হয়েছে এই পিচে, সেখানে সে 2 উইকেট দিয়ে 30 রানেরও কম দিয়েছে 4 ওভারে। সো তাকে আমি ওএমজি ফ্যাক্টর প্লেয়ার হিসেবে যদি বলো, তাকে রাখতে চাই। আর মোমেন্ট হিসাবে আমি অবশ্যই সুরেশ রানা যে রান আউট হয়ে গিয়েছে ফার্স্ট ইনিংসে, একটু মানে আনফরচুনেটলি যার ফেমিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে, তো সেই মোমেন্টটাকে আমি ওএমজি মোমেন্ট হিসাবে দেখতে যাচ্ছি চেন্নাইয়ের ইনিংস থেকে। কারণ ওই মোমেন্টটা থেকেই মনে হচ্ছিল যে ম্যাচ অলরেডি আস্তে আস্তে গন হয়ে যাচ্ছিল, দিল্লির দিকে অনেকটা ঝুঁকে পড়ছিল। তো আর তুমি যেটা বললে, সরি আবার একটু বলবো কোশ্চেনটা কি করেছিল? ওএমজি মানে আমাদের শেখর ধাওয়ানের যে অ্যান্টিসিপেশন গুলো রাইট, দেখলাম, রাইট, সেটা আসলে আনবিলিভেবল। মানে সে যেখানে ইচ্ছা সেখানে বল প্লেস করছিল আর কি, মানে জাস্ট ফর ফান, যে এই সাইডটাতে একটু মারি দেখি মারি নাই অনেক, এই সাইডটাতে একটু মারি দেখি মারি নাই অনেক, মানে শার্দুল ঠাকুর বল করছে, সে যেখানে ইচ্ছা সেখানে প্লেস করছে, মানে কি মানে বড় ফুটবলের মতো বল দেখছে সে, মানে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ফর্মে আছে। এখন দেখা যাক মুম্বাইতে অবশ্যই ব্যাটিং উইকেট, এখন অন্য ম্যাচে কি করে। দিল্লি কিন্তু তখনই ভালো করে যখন আপফ্রন্টে শিখর ধাওয়ানে একটা বড় 500-600 রানের মানে সিজন থাকে, সচরাচর দেখে এসেছি আমরা। তো এইবারও যদি তাদেরকে ভালো করতে হয়, উপরের থেকে এই দুজনকে ভালো খেলতে হবে। ওকে, রেহানের কাছে আসতে চাই। রেহান, লেটস র‍্যাপ দিস ম্যাচ। এই ম্যাচে আমাদের বলার মতো তেমন কিছু নাই, জাস্ট সুন্দর ডিসপ্লে আমরা দেখেছি। আমরা আগামী কালকের ম্যাচের দিকে এগোতে চাই। অসাধারণ এক বিশাল বিগ ম্যাচ ইজ ওয়েটিং। হতে পারে তারা দুইজন ফাইনালিস্টও, সেমিফাইনালিস্টও বলাই যেতে পারে। সানরাইজার হায়দ্রাবাদ ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। স্বর্গভাইয়ের কাছে সবার শেষে আসবো, আমরা আগে ঘুরে ঘুরে আসি। যেহেতু স্বর্গভাই কলকাতার একটা বড় ফ্যান, উই নো দ্যাট, আমরা অনেকেই বড় ফ্যান, সাকিব ইনক্লুড হয়ে গিয়েছে। তো তুমি যদি বলতে চাও কালকের ম্যাচের ব্যাপারে একটু বলো যদি।
কালকের ম্যাচের ব্যাপারে বেশি কিছু বলার নেই, তবে এটা অবশ্যই আমাদের জন্য, আমরা হয়তো বাঙালিরা সবাই দেখবে এই ম্যাচটা, যেহেতু হচ্ছে আমাদের একটা সাকিব আল হাসান খেলার ভালো একটা পসিবিলিটি আছে কলকাতাতে। তবে এবার আমার আইপিএল এ যেটা মনে হচ্ছে, কলকাতা হয়তো কিছু স্ট্র্যাটেজিক্যাল ডিসিশনের কারণে, যেটা সবসময় আমরা দেখে থাকি লাস্ট কয়েকটা আইপিএল বা হচ্ছে কয়েকটা সিজন ধরে যতটুকু দেখেছি, আমার যেটা মনে হচ্ছে 5-6 থাকবে। সেই হিসাবে আমার মনে হচ্ছে যে কালকের ম্যাচটাতে হচ্ছে একটা বড় একটা ফ্যাক্টর থাকবে ওদের জন্য, যে ওরা টিম সিলেকশন বা হচ্ছে ডিসিশন গুলা কিভাবে মেক করে আর কি, বা ব্যাটিং অর্ডার কিভাবে সাজায়, সেগুলো হচ্ছে অনেক বড় একটা ফ্যাক্টর হিসাবে থাকবে। এবং এক্ষেত্রে কালকের ম্যাচটা হচ্ছে যে হচ্ছে পরে ব্যাটিং করবে ওর একটা ভালো চান্স থাকবে ম্যাচ জেতার। তবে আমার মনে হচ্ছে হায়দ্রাবাদ এগিয়ে থাকবে কলকাতার থেকে। ওকে শারি বন্ধু, খুব না মজাদার মানে ম্যাচ একটা আশা হ্যাঁ, করছি। কালকে আসলে খুব মজাদার একটা ম্যাচ। আমি অবশ্যই কেকেআরকে সাপোর্ট করব, আমাদের ময়না আছে ওখানে, আমাদের সাকিব আল হাসান ওখানে খেলছে। আমি রেহানের সাথে কিছু ক্ষেত্রে অ্যাগ্রি করি, আবার কিছু ক্ষেত্রে ডিসঅ্যাগ্রি করি। কেকেআর টিমটা কিন্তু মোর ব্যালেন্স টিম এবছর, গত বছরের তুলনায় অনেক ব্যালেন্স টিম। আর এটা আমি ওর সাথে ডিসঅ্যাগ্রি করছি, যেহেতু ও বলছে কেকেআর হয়তো 5-6 থাকবে, বাট অ্যাগ্রি করছি ইন আ সেন্স এক জায়গাতে, সেটা হচ্ছে যদি ট্যাকটিক্যালি ডিসিশনসগুলো ঠিক মতো নেয়, যদি টিম ম্যানেজমেন্ট যদি এই প্লেইং 11টাকে আগে থেকে গুছিয়ে ফেলে, অ্যান্ড আই বিলিভ এবার হবে, কজ মর্গান এবার প্রথম থেকে ক্যাপ্টেন। আগের বছরে অনেক ইস্যুস ছিল, ডিকে হাফ ছিল, মর্গান হাফ ছিল, হয়তো ডিকে তার স্ট্র্যাটেজি অনুযায়ী টিমকে খেলাচ্ছিল, মর্গান তার স্ট্র্যাটেজি অনুযায়ী টিমকে খেলাচ্ছিল। এবার কিন্তু টিম বাই করা হচ্ছে, অবভিয়াসলি মর্গানের নিশ্চয়ই এখানে অবশ্যই হাত আছে, মর্গানের নিশ্চয়ই চয়েস ছিল এখানে। সো আশা করছি যে এবার মর্গান খুব ভালোভাবে এটা মেনটেন করবে, প্লাস যেহেতু ওয়ার্ল্ড কাপ উইনিং একটা ক্যাপ্টেন, এখন কলকাতার ক্যাপ্টেন ফুল সিজন থেকেই থাকবে, আর মোর ব্যালেন্সড এবং ওয়ার্ল্ডের এক নম্বর অলরাউন্ডারও এখানে সেখানে আছে। আমি কালকের ম্যাচে কেকেআরকে এগিয়ে রাখবো, যেভাবে হোক কেকেআর হয়তো কালকের ম্যাচটা জিতবে বলে আমি মনে করছি। ওকে আরিফ বন্ধু, মন তো বলছে কেকেআর, কিন্তু কালকে সবকিছু যা চিন্তা করলাম আর কি, যে কেকেআর এর কাছে অনেক অপশন। দেখি ওরা যদি বেস্ট ইলেভেন নামাইতে পারে তাহলে কেকেআর এর একটা ভালো চান্স আছে, কিন্তু তার পাশাপাশি কিন্তু সানরাইজার হায়দ্রাবাদকে কিন্তু এত পিছিয়ে ফেলার কোনো কারণ নেই, কারণ ডেভিড ওয়ার্নার, জেসন রয়, কেন উইলিয়ামসন এবং বোলিং লাইন আপ থেকে যদি শুরু করি, বা এত সুন্দর একটা বোলিং লাইন আপ আমি মনে করি না অন্য কোনো টিমের কাছে আছে। নাথরঞ্জন, রাশিদ খান, মুজিবুর রহমান, ওরা যদি সবকিছু যদি মিক্স আপ করে, যদি সবাই 4টা বিদেশি প্লেয়ার ভালো ভালো এবং ইন্ডিয়ান সবাই আছে, ইনশাআল্লাহ হোপ ফর দ্য বেস্ট। চাই তো কেকেআর জিতো, কিন্তু স্ট্যাট তো বলছে যে সানরাইজার্স হায়দ্রাবাদের একটা জেতার চান্স খুব ভালো আছে আর কি। ওকে হয়তো বা ওকে 40-80 এরকম বা 50 এরকম একটা চান্স আছে, কি 52 এরকম একটা চান্স আছে। ওকে স্বর্গ ভাই, আমাদের ময়না কি মানে প্রেস কনফারেন্স, লাইভ টেলিকাস্ট এগুলো করে বেশি লাইমলাইট নিয়ে নিল নাকি? তারপরে এখন আবার ইয়ন মর্গান ক্যাপ্টেন, ওয়ার্ল্ড কাপ উইনিং কন্টেন্ডিং টিম, প্রেসার মনে হয় এক্সট্রা কয়েকটা এসে পড়ছে না ঘাড়ে? প্রেশার তো থাকবেই, আইপিএল যদি খেলতে চায় সেই লেভেলে অবশ্যই প্রেশার থাকবে। আর সাকিব খুব ভালোভাবে প্রেশার হ্যান্ডেল করতে জানে, না হলে ওয়ার্ল্ড কাপ 3-এ ব্যাট করতে সে সবার এগেনস্টে এত বড় একটা ওয়ার্ল্ড কাপের মানে 500 রানের উপরে করা, 10 উইকেট নেওয়া কম কথা না। সো সেই হিসেবে বলতে তার কাছে প্রেশার কোনো কিছু না, অনেকদিন ধরে প্রফেশনাল ক্রিকেট খেলে থাকে, ড্রপ হোক বা টিমে থাকুক এটা তাকে এফেক্ট করে না। সো তারপরেও আমি বলতে চাই, অবশ্যই আমার মনে হচ্ছে কালকে সাকিব আল হাসান খেলবে এবং ভালোভাবেই খেলবে, এবং যেহেতু চেন্নাইতে খেলা, সো তার 4 ওভার খুবই ক্রুশাল থাকবে তাদের জন্য। এবং ইন এ সেন্স আমি সানরাইজার থেকে অবশ্যই কেকেআর কে আগে রাখছি এই ক্ষেত্রে, কারণ তাদের রশিদ খান ছাড়া আমার মনে হয় স্পিন ডিপার্টমেন্টটা এত ভালো। অন দা আদার হ্যান্ড দেখা যাচ্ছে এখানে ভারুণ চক্রবর্তী এবং সাকিব আল হাসান আছে, এবং সেই স্পিনটা মানে দুই দিক থেকে যদি দেখেন, ওদের মানে দুই পাশ থেকে যদি এই দুইজন বল করে, মনে হয় না খুব টাফ হবে মানে অপোনেন্ট ব্যাটসম্যানদের জন্য। আর হ্যাঁ, অবশ্যই ভুবনেশ্বর কুমার এবং নাটরঞ্জন খুব ভালো এখন ফর্মে আছে। ভুবি যে ধরনের বল করে ফেরত এসেছে, কামব্যাক করেছে, আনবিলিভেবল। সো এইদিকে একটা ম্যাটার, বড় একটা প্লাস পয়েন্ট রয়েছে হায়দ্রাবাদের জন্য। বাট অপরদিকে দেখা যাচ্ছে কলকাতা টিমটা খুবই ব্যালেন্সড, এবং মানে মনে হচ্ছে যে টিম টু বিট এবারে। খুব একটা ভালো গেম আশা করছি আমি আগামীকালকে, যেহেতু চেন্নাইতে খেলা হচ্ছে। আর এই দুই টিম আসলে মানে কলকাতা লাইকস প্লেইং এগেইনস্ট সানরাইজার্স, তাদের হেড টু হেড যদি দেখেন তারা কিন্তু এগিয়ে রয়েছে। সানরাইজার্সকে বরাবরই
তারা মানে খেলতে ভালোবাসে তাদের বিপক্ষে। স্বর্গ তো ভাই, একটা আমি প্রশ্ন, ইয়ন মর্গ্যান আপনার ক্যাপ্টেন হয়েছে গত বছর, এটা নিয়ে অনেক তোড়জোড় ছিল, সবাই ক্রিটিসিজম করছিল দিনেশ কার্তিকের ক্যাপ্টেন্সি পছন্দ না, স্টিল দে ম্যানেজ টু গেট ইনটু গুড পজিশন ইন পয়েন্ট টেবিল। তাও এবার একদম শুরু থেকে ক্যাপ্টেন সাথে কিছুদিন আগে ইন্ডিয়াতে খেলেছেও ইংল্যান্ডের সাথে, তার ক্যাপ্টেন্সি তোমার কেমন লাগে? কি মনে হয় যে হবে, পুষবে? অসাধারণ ক্যাপ্টেন্সি, তার ক্যাপ্টেন্সির আমি বড় ফ্যান। তার মানে তার ইংল্যান্ড যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে তার আন্ডারে মানে সে ক্যাপ্টেন্সি টেক ওভার করার পর থেকে সেই ব্র্যান্ড অফ ক্রিকেটের আমি বড় ফ্যান। এই কারণেই বলি যে এখন ধোনি ক্রিকেট অফ স্কুল থেকে বের হয়ে আসতে হবে সবার। আর কিছুদিন আগে শুভমান গিল দেখলাম কে এল রাহুলের মতো বলছে যে স্ট্রাইক রেট ইজ ওভার রেটেড। আই থিঙ্ক হি ইজ গোনা হ্যাভ এ ইয়ারফুল ফ্রম মর্গান, বিকজ সে কাউন্টার অ্যাটাকিং ক্রিকেটে বিলিভ করে। সো আপফ্রন্টে আপনার 2-3 উইকেট পড়ে গেল, আপনাকে কাউন্টার অ্যাটাক করে যেতে হবে, যেটা আমরা দেখেছি গত বছর পাঞ্জাবের ক্ষেত্রে। উইকেট পড়ে যাচ্ছিল, সে আর শুভমান গিল এসে কাউন্টার অ্যাটাকিং করে একটা মানে রেসপেক্টেবল টোটালে নিয়ে গেছিল, যদিও পরে হেরে গেছে কারণ ওটা ব্যাটিং পিচে ছিল, তারপর অ্যাপ্লাই করতে পারেনি সেভাবে। তো আমরা আশা করছি এই দিক থেকে যে মানে খুব মর্গানের এফেক্টটা পড়বে এখানে, কারণ সে অবশ্যই এদেরকে বলবে যে কাউন্টার অ্যাটাকিং ক্রিকেট খেলো, কারণ আমাদের ব্যাটিং ডেপথটা অনেক, 6-7 নাম্বার পর্যন্ত প্যাট কামিন্সও ব্যাট করতে পারে। সো দেখা যাচ্ছে যে এখানে আমাদের যে পাওয়ার প্লেতে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা আমরা আশা করছি যে এবার ঘুচে যাবে এবং হ্যাঁ সলভ হয়ে যাবে। অপর দিক থেকে নীতিশ রানা এবং শুভমান গিল ওপেন করতে আসবে এবং আশা করছি সাকিব 3 নম্বরে খেলবে এবং 4-5-6 মর্গান, ডিকে এন্ড রাসেল, দেন প্যাট কামিন্স। ওকে রেহান, আমাদের সানরাইজার হায়দ্রাবাদ এবং কলকাতা থেকে উইচ প্লেয়ার টু লুক আউট ফর, অর উইচ প্লেয়ার কুড বি আওয়ার ওএমজি প্লেয়ার অফ দ্য ম্যাচ? দুই দল থেকে কে হতে পারে? দুই দল থেকেই বলো তোমার প্রেডিকশন, কোন প্লেয়ারটাকে দেখতে? সেক্ষেত্রে হায়দ্রাবাদ থেকে যেটা আমি বলবো, যেহেতু চেন্নাইতে খেলা, রশিদ খান ইজ এ বিগ ফ্যাক্টর ফর সানরাইজার ফর দ্য নেক্সট ম্যাচ। এন্ড যদি কলকাতার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলি, আমার মনে হয় সাকিব আল হাসান যদি খেলে প্লেইং ইলেভেনে থাকে, যেহেতু ব্যাটিং এবং বোলিং দুইটাই করার সুযোগ থাকবে, তো এখানে একটা লো স্কোরিং ম্যাচ হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো ব্যাটিং এবং বোলিং দিক থেকে সাকিব আল হাসানকে আমি ওএমজি ম্যাচ অফ দ্য মোমেন্ট হিসাবে রাখছি। ওকে, তুমি হাসা ভোগলের সাপোর্টে আছো, বোঝা যাচ্ছে। ভয়েস অফ দ্য ক্রিকেট সে নিজেও নাম্বার 3 তে সাকিব আল হাসানকে প্রেডিক্ট করছে। দেখা যাক কি হয়। শেরি, তুমি কি বলো, একমত? কেকেআরের ক্ষেত্রে আমিও সাকিবকেই চিন্তা করছি। এক তো অবভিয়াসলি বায়াসনেস তো আছেই, তারপরেও আমি ভাবছি যেহেতু যেটা রেহান বললো যে মানে বলিং ও ব্যাটিং দুটোরই অপশন আছে তার হাতে, সাকিব কোনো একটা দিয়ে তো অবশ্যই পুষিয়ে দিবেই। সো আমি মনে করছি কালকে যদি কেকেআর জেতে সেই ক্ষেত্রে সাকিবের হয়তো বা একটা ভালো অবদান থাকবে, এটা এক। আর হায়দ্রাবাদের ক্ষেত্রে আসলে অনেকেই আছে ওখানে ম্যাচ ঘোরানোর মতো, এবং আমি ভুবনেশ্বর কুমারের দিকে একটু ঝুঁকবো। যদিও ওটা স্পিনিং উইকেট হলো, মানে ভুবনেশ্বর কুমার যথেষ্ট স্মার্ট একজন বোলার, যে এক একটা ডিফারেন্ট পিচে কীভাবে বল করতে হয় হয়তো তার থেকে অনেকে শেখা উচিত। সো আমি ভুবনেশ্বর কুমারকে হায়দ্রাবাদের দিক থেকে আমি চিন্তা করছি যে ও প্লেয়ার হিসাবে। জেসন রয় তো তোমার ভুবনেশ্বরের কুমারের বল আর খেলতে পারলো না এই পুরোটা সিরিজ জুড়ে, এখন নিজের টিমে পেয়ে মনে হয় একটু চাকরিস্তার হয়ে গেল, বেঁচে গেল। জেসন রয়ের জন্য কিন্তু ভালো একটা অপশন, নেটে প্র্যাকটিস করুক, কারণ টি-20 ওয়ার্ল্ড কাপ আসছে। সো আরিফ বন্ধু, তোমার কি মনে হয় এই দুটো দল থেকে কি হতে পারে ওএমজি ফ্যাক্টর? আমি অবশ্যই চেন্নাই যেহেতু খেলা, আমি সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে রশিদ খানকে আগে রাখবো, এবং আর যদি বলেন বারুণ চক্রবর্তী এবং সাকিব আল হাসান, এই দুজনের মধ্যে বেস্ট একটা। সাকিবকে যেহেতু ব্যাটিং অলরাউন্ডার আমরা সবাই এটাই ভাবছি, কারণ আমরা সবাই বাংলাদেশি চাই আমাদের বাংলাদেশি প্লেয়ারটা অনেক ভালো করুক, এবং কালকে যদি টিমে থাকে এবং অবশ্যই ভালো করবে। তার নেট প্র্যাকটিস গুলো দেখছিলাম, তার ব্যাটিং স্ট্রোক এবং তার সবকিছু মানে অনেক পারফেক্ট লাগছিল। হোপ ফর দ্য বেস্ট, কালকে কলকাতার হয়ে সাকিব অনেক ভালো খেলবে। সাকিবের কাছে স্বর্গ ভাই, সাকিব অন্যান্য সময় বাংলাদেশের মানুষের সাপোর্ট পায়, প্রমাণ করতে হয় শুধু ইন্ডিয়ানদেরকে অথবা আইপিএল কে অথবা মানুষদেরকে বা টিমকে। এখন মনে হইতেছে এমন সব মানে মনো ক্ষুণ্ণ করে গিয়েছে যে এখন সবাইকে কনভিন্স করা তার একটা দায়িত্ব হয়ে পড়েছে, অথবা করতে হবে আর কি, কাইন্ড অফ লাইক। এখন দেখা যাচ্ছে যে সবাই অনেক কিছু এক্সপেক্ট করছে সাকিব আল হাসানের উপর, এখন বড় দায়িত্ব এসে গেছে। ইয়ান বিশপ বলেন, হর্ষা ভোগলে, সঞ্জয় মঞ্জরেকর, আকাশ চোপড়া, সবাই এখন এক্সপেক্ট করছে যে সে একটা বড় কিছু ডেলিভারি করবে আইপিএল এ। আমরাও আশা করছি, কারণ ওয়ার্ল্ড কাপের পর তো এবারই প্রথম সে আইপিএল খেলছে। সো আশা করা যায় সেই ফর্মটা ক্যারি ফরওয়ার্ড করবে এখানে, যদিও মানে আমরা টি-20 তে মিস করেছি, নিউজিল্যান্ডে সে যায়নি। বাট আমার মনে হচ্ছে যে সে এরকম প্লেয়ার যে মানে
জাস্ট কিছুদিনের মধ্যেই সে নিজের ফর্মে সমহিমায় চলে আসতে পারে, এটা তার কাছে কোনো ব্যাপার না। বাট দেখা যাক, এখন কালকের ম্যাচটাতে খুবই ইম্পর্টেন্ট, সাকিব রোল প্লে করবে। বাট আমি কেকেআর এর পক্ষ থেকে আমার কেন জানি মনে হচ্ছে যে আন্ডার রাসেল একটা বিগ ফ্যাক্টর হতে পারে। লাস্টের দিকে 20-30 রান যদি অ্যাড হয়ে যায়, আই ডোন্ট নো, ম্যাচ মানে চলে যেতে পারে কেকেআর এর দিকে, যেহেতু মানে স্লো উইকেটে খেলা হচ্ছে, সো তার ক্যামিওটা খুব ইম্পর্টেন্ট। আর দেন ভুবনেশ্বর কুমারকে আমি আগে রাখবো সানরাইজার্স পক্ষ থেকে। শ্যারি যেটা বলে 100% এগ্রি করি আমি। আমি এই দুইটা বলারকেই মানে মানে ব্যাটসম্যানদের তো সবসময় ফলো করি, তাদের ক্লাসের প্রেমে পড়ে যাই। বলারের প্রেমে পড়ছি মাত্র দুইটাই, একটা হচ্ছে শোয়েব আক্তার আর ভুবনেশ্বর কুমার। সো এই দুইজনের মধ্যেই একজন তো রিটায়ার্ড আর ভুবনেশ্বর এখনো খেলছে, সো তার খুব বড় ফ্যান আমি। সে যদি আপফ্রন্টে কলকাতা ডিসমিস করে দিতে পারে দুই একটা প্লেয়ার পাওয়ার প্লেতেই, তো সে সে কি হয়ে যেতে পারে। কলকাতা এমন একটা মানে ব্যাটিং অর্ডার, মানে খুবই নার্ভাস থাকে অল দ্য টাইম ডিসপাইট হ্যাভিং সো মেনি পাওয়ার হিটার্স। সো এইটা যদি করতে পারে একমাত্র ভুবনেশ্বর কুমার করতে পারে। So, ওকে দেখা যাক। রেহান, আমাদের প্রেডিকশন তো আমরা সবগুলোই দেই, মাঝে মাঝে জয়ী হয় মাঝে মাঝে হই না, তো কি মনে হয় তোমার কালকে কলকাতাকে তুমি জয়ী হিসেবে দেখছো? কারণ দুইটা ক্যাপ্টেনই কিন্তু বাইরের ক্যাপ্টেন, ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজ কিন্তু দুইটা ক্যাপ্টেনই বাইরের ক্যাপ্টেন, সো কি মনে হয়? আমি তো অবশ্যই চাইবো যে সাকিব আল হাসান ভালো খেলুক, তবে আমার মনে হচ্ছে হায়দ্রাবাদ জিতবে কালকে ম্যাচ। ওকে, সোজা বাংলা, হায়দ্রাবাদ জয়ী হয়ে যেতে পারে। শ্যারি? কেকেআর অবভিয়াসলি, কেকেআর অর কেকেআর ডেফিনেটলি রেহান। ওকে, ডেফিনেটলি কেকেআর। তোমারও কি মনে হয়? আরিফ বন্ধু, তুমি কি হায়দ্রাবাদকে এগিয়ে রাখছো? আমার মনে হচ্ছে কেকেআর জিতুক, আমি চাই, আমি কেকেআর ফ্যান, কিন্তু কালকে যেটা হবে আমি প্রেডিক্ট যেটা করতেছি সানরাইজার্স হায়দ্রাবাদ হয়তো বা এগিয়ে থাকবে, কারণ ওদের সবকিছু মিলে মনে হচ্ছে আর কি, মানে ব্রেইন এটাই বলছে যে হায়দ্রাবাদ জিতবে, কিন্তু আমি কেকেআর ফ্যান। আমিও আমার প্রেডিকশনটা বলে দিতে চাই যে সাকিব ভালো করুক, এটা আমরা সবাই চাই, কিন্তু হায়দ্রাবাদ জয়ী হওয়ার চান্স অনেক অনেক বেশি। ফায়ারওয়ার্কস এবং ইংল্যান্ড একটু আগে, কিছুদিন আগে বলতে পারেন, কয়েকদিন আগে খেলে গিয়েছে, সো দুটো বড় মারদাঙ্গা ব্যাটসম্যান ওদের টিমে আছে, সো দে আর গোনা হ্যাভ সাম ফান, এন্ড উইলিয়ামসন তো ফর্মে আছেই, সো দেখা যাক কি হয়। হায়দ্রাবাদকে আমিও এগিয়ে রাখছি। লেটস র‍্যাপ ইট আউট গাইস। কিছু অ্যাড করতে চাও লাস্টের দিকে এসে? শ্যারি, রেহান, আরিফ, স্বর্গ ভাই? সো মানে আজকেও 3 ভার্সেস 2, তাই তো? 3টা হায়দ্রাবাদ, 2টা কেকেআর। ওকে, Batting match হবে কালকে। ওকে, কালকে আমি আর স্বর্গ ভাই নিচে স্ক্রিনে থাকবো ফর শিওর, নিচে আর উপরে পাশাপাশি। সমস্যা নেই, এটা কিন্তু করা উচিত, মানে আমাদের না না, আমরা কালকে না, আসলে যেটা সত্যি কথা, আমি তো যে বোলিং লাইন আপ হায়দ্রাবাদের, কেকেআর যদি সামহাও যদি একটু কম রানে যদি রান মানে ইয়া হয়, কেকেআর অবশ্যই চেজ করতে হবে কালকে, আমি যা দেখছি। বাট এটা সত্যি যে দুইটা টিমই খুবই ব্যালেন্সড আর কি, মজা হবে খেলাটা। খুবই এটা ব্যালেন্স, true। খুবই ব্যালেন্স, খেলাটা মজা কালকে হবে, আনপ্রেডিক্টেবল ব্যাটিং বোলিং ওকে। দিয়ে। রেহান বন্ধু, তুমি কিছু অ্যাড করতে চাও? না, অ্যাড করার কিছু নেই। আমার যেটা মনে হচ্ছে যে চেন্নাইয়ের মাঠে কলকাতার যে ব্যাটিং লাইন আপ, এটা মনে হচ্ছে না যে হায়দ্রাবাদের এই বোলিং অ্যাটাকের সামনে হচ্ছে অতটা ইফেক্টিভ বা হচ্ছে অতটা ব্যালেন্স হবে। তো এদিক থেকে আমি হায়দ্রাবাদকে এগিয়ে রাখবো আর কি। আর কিছু বলার নেই, কালকে ম্যাচটা একটা ক্লোজ ম্যাচ অবশ্যই আমরা আশা করি। সবাই যারা ক্রিকেট খেলা দেখে, একটা যখন ক্লোজ খেলা হয়, দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়, তখন সবাই খেলা দেখে মজা পায়। তো ওইরকম একটা ম্যাচই আশা করব, এতটুকুই আর কি। কালকে আমি আর স্বর্গ ভাই, আমি জাস্ট স্বর্গ ভাই একটা জিনিস এড করি, আমি আর স্বর্গ ভাই কালকে পোস্ট ম্যাচে রেহানকে অ্যান্সারগুলো দিয়ে দিব, যা যা ওর মনের ভিতর এখন ঘুরছে। Sure, দেখা যাবে। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কলকাতার বোলিংও কিন্তু খুব মানে উইক না, মানে খুবই অন পার মানে হ্যাঁ, লেভেলে আছে সেটাই। বাট আমি যেটা উইক পয়েন্ট বলতে চাচ্ছি যে সানরাইজার্সকে পিছিয়ে রাখছি এটার কারণেই, কারণ তাদের টপ অর্ডারে মানে সব ভালো ব্যাটসম্যান খেলছে, ডাউন দি অর্ডারে কিন্তু খুব বড় একটা লুপ হোল দেখা যাচ্ছে, মানে সেই ভয়েডটা পূরণ করার মতো ব্যাটসম্যান তাদের ডাউন অর্ডারে নেই। তো যার কারণেই আমি কেকেআর কে এগিয়ে রাখছি। শুধু ডাউন অর্ডার না স্বর্গ ভাই, শুধু ডাউন অর্ডার না, আসলে ওদের যে ইন্ডিয়ান কোরটা, সেটা আসলে বোলিং ছাড়া শুধু ব্যাটিং এর যে কোরটা, ওটা কিন্তু যথেষ্ট স্ট্রং এখনো না। ওই টিমটা অনেকদিন ধরেই খেলছে, মানিশ পান্ডে খেলে যাচ্ছে, কিন্তু এখনো ওই মানের আমার কাছে মনে হচ্ছে না যেরকম অন্যান্য দলের ইন্ডিয়ান কোর সার্ভিস দিয়ে যাচ্ছে, যেরকম দিল্লির ইন্ডিয়ান কোর যেভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে, ওরকম এখনো মনে হচ্ছে। মনে হয় গাইজ, এই প্রথম তো মনে হয় যদি মানে খেলানো হয় আর কি, যদি খেলানো হয়, চারটা ব্যাটসম্যানই তো মনে হয়, শেখর ধাওয়ান তো বের হয়ে গিয়েছে, চারটা ব্যাটসম্যানই টপ অর্ডারে কাইন্ড অফ লাইক যে মানে অস্ট্রেলিয়ান আর ইংল্যান্ডের প্লেয়াররা খেলবে, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, জেসন রয়, ব্যারিস্টো খেলতে পারে, কি মনে হয়? ব্যারিস্টোই না, খেলবে সবচেয়ে বড় ওদের ওপেনার তো যেটা আছে আব্দুল সামাদ, যেটা আছে, ওকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে।
তো দেখা যাক কালকে ওর ইনিংস গুলোও দেখা যাবে, সাথে পাশাপাশি ডেভিড ওয়ার্নার না হলে কেন উইলিয়ামসন, ওদের না অনেক অপশন, এটা না বলা যাচ্ছে না, ওদের না বিদেশি অপশন অনেক। আব্দুল সামাদ 5 নম্বরে খেলবে আর প্যারিস্টো আর এক্ষেত্রে ওয়ার্নার আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমরা হয়তো জেসন রয়কে নিয়ে হয়তো বেশি একটু হচ্ছে এক্সপেক্ট করতেছি। আমার মনে হয় না ও হচ্ছে 11-এ থাকবে না, আমারও মনে হচ্ছে 11-এ থাকবে না। বেস্ট আর ডেভিড ওয়ার্নারই ওপেন করবে আর কি। হয়তো আমার মনে হচ্ছে যে কেন উইলিয়ামসনকে খেলাবে, ওই হিসাবে হয়তো ব্যারিস্টোকে খেলাবে না, এবং হচ্ছে ওপেনিং এ হয়তো ঋদ্ধিমান শাহ আসতে পারে। ঋদ্ধিমান সাহা, আমি ওইটাই বলতে চাচ্ছি, একটা ঋদ্ধিমান ভালো সাহা ব্যাটসম্যান ওরা পেয়ে ভালো যাবে। ব্যাটসম্যান। বাট সেক্ষেত্রে বেস্টও তাহলে কোথায় খেলবে? ব্যারিস্টো খেলবে না, ব্যারিস্টোকে বাদ দিয়ে হচ্ছে কেন উইলিয়ামসন খেলবে, এবং হচ্ছে ওপেনিং এ ঋদ্ধিমান শাহ। বেস্ট এত সুন্দর একটা টি20 সিরিজ খেলে গেল, ওয়ানডে সিরিজ খেলে গেল, তাও খেলাবে না বেস্টকে? এটা দেখা যাক। আচ্ছা দেখ, এটা আইপিএল, এটা অবশ্যই আইপিএল, এটা তো আমরা তো এটা আইপিএল বলা তবে যায় না। হচ্ছে ডেপথে হচ্ছে মোহাম্মদ নবীকে হয়তো ট্রাই করতে পারে ওরা, ওদের হচ্ছে যে ব্যাটিং ডেপথটা একটু বাড়ানোর জন্য, প্লাস ও হচ্ছে একজন ভালো মানের স্পিনার। তো দেখা যাক, অনেক কিছুই হতে পারে, সেটাই। অনেক অ্যাকশনই আমরা হয়তো দেখতে পারি কালকের ম্যাচটাতে, এবং এজন্য হচ্ছে আমরা বেশি এক্সাইটেড কালকের ম্যাচটা। একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে পারে। আমরাও বাঙালিরা সবাই একটা কারণে ওয়েট করে থাকি যে বাংলাদেশের প্লেয়াররা কবে খেলবে। গতবার আইপিএল এ সাকিব খেলতে পারেনি, বাট এবার হয়তো বা একটা ভালো খেলা আমরা দেখতে পাবো। অল আদার পিপল আউট দেয়ার, ওএমজি ক্রিকেট শোতে টিউন করেন, বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আপনাদের ক্রিটিসিজম গুলো আমরা দেখছি, পছন্দ হচ্ছে, আপনারা আরো বেশি করে দিন এবং অবশ্যই শেয়ার করে দিন, যাতে এইরকম একটা শো এর ব্যাপারে সবাই জানতে পারে। এবং আইপিএল এর এই সিজনটা আমরা অসাধারণ একটা অ্যানালাইসিস টিম যারা আছে আমাদের সাথে, স্বর্গ ভাই, শেরি, রেহান, আরিফ এবং আমি নিজেও, যাতে একটা অসাধারণ সিজন আপনাদেরকে দিতে পারি। গাইস, চলো আজকের মতো র‍্যাপ আপ করে দিই, কি বলা হয়? Sure.